আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার তথ্য বন্ধু, দৈনিক পূর্বাভাস, সাউন্ড বাংলা টিভি এবং ঢাকার নিউজের পক্ষ থেকে। আজকের আয়োজন আমাদের গণমাধ্যমের দৃষ্টি। আপনারা জানেন প্রতিদিন গণমাধ্যমের যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা প্রশ্ন করি আমাদের সম্মানীয় অতিথিদের কাছে এবং সম্মানীয় অতিথিবৃন্দ তারা তাদের মতো করে তাদের চিন্তা চেতনার জায়গা থেকে আমাদেরকে উত্তর দেন। এবং এভাবেই আমাদের পুরো ১ ঘন্টা লাইভ আয়োজন আপনাদের সামনে আমরা শেয়ার করি, আপনাদের সাথে আমরা শেয়ার করি। প্রিয় দর্শক যারা যেখান থেকে রয়েছেন আমাদের সাথে যুক্ত তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি। আজকের আয়োজনের সম্মানীয় অতিথি একজন পুলিশ কর্মকর্তা জনাব করিম ভাইকে। আব্দুল করিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে গণমাধ্যমে বেশ কিছু বিষয় এসছে। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে সামনে কোরবানি ঈদকে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন জায়গায় হাট ইজারা দেওয়ার প্রস্তুতি চলছে। তো এই বিষয়ের সাথে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি নিজেও রয়েছেন। আর সেটি হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা। এই যে কোরবানির হাটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় দেখবেন যে জ্যাম লেগে থাকে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয় মানুষ। এখান থেকে উত্তরণের জন্য আপনাদের পক্ষ থেকে এবার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পার্সোনালি আপনি কিভাবে চিন্তা করছেন? ধন্যবাদ দৈনিক পূর্বাভাস এবং ঢাকা জি, নিউজকে এবং যারা শুনছেন। আসলে সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সবার আগে দেশবাসীকে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিকের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ যাত্রা সবার আনন্দময় ও সুখময় হোক, পরিবারের সাথে মিলন হোক, সেই প্রত্যাশায় জানাচ্ছি। আমাদের এই নারায়ণগঞ্জ জেলা উপর দিয়ে প্রায় ঢাকা এবং সিলেট বিভাগের সহ এবং কিশোরগঞ্জ, ঢাকা বিভাগ, নরসিংদী এবং মুন্সিগঞ্জ সহ মোট 20টি জেলার জনসাধারণ ঈদমুখী হবেন। এছাড়া যেহেতু এই দেশের 3 ভাগের 1 ভাগে এই প্রান্তে প্রচুর কোরবানি হবে, মূলত এটা কোরবানির ঈদ, ঈদুল আজহা। সেই ক্ষেত্রে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে অলরেডি ব্রিফিং করেছেন। আমাদের যে ব্রিফ করা হয়েছে যে মহাসড়কের পাশে কোনো গরুর হাট থাকবে না। কারণ গরুর হাট থাকলে গরু উঠানো নামানো, মানুষের ভিড়, গরুর ভিড় থাকে, যান চলাচল বিঘ্ন হয়। এই কারণে মহাসড়কের নির্দিষ্ট এরিয়ার পরে গিয়ে গরুর হাট থাকবে। এছাড়া আঞ্চলিক সড়কগুলোর ক্ষেত্রে একই ব্যবস্থাপনা এবং নির্দেশনা দিয়েছেন, যেন ওই সড়কের পাশে কোনো গরুর হাট না থাকে। গরুর হাট না থাকলে তাহলে মোটামুটি রাস্তা ফ্রি থাকবে। আর গরু যারা বিক্রি করবেন, খামারিরা, ব্যবসায়ীরা, গৃহস্থ যারা আছেন, তারা একটা বছর অনেক অর্থ শ্রম ব্যয় করে একটা অর্থ লাভের আশায় বা তাদের সংসার বা ব্যবসা চালানোর জন্য গরু যত ন্যায্য মূল্যে এবং যথাসময়ে নির্বিঘ্নে নিরাপদে তার গন্তব্যে পৌঁছাতে পারে, যে হাটে সে উনি বিক্রি করতে চান যেতে পারে, সে লক্ষ্যে আমরা রাস্তাকে নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য অবিচল এবং নিরন্তর সজাগ থাকবো রাস্তায়। ধন্যবাদ। জি। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট প্রশ্নে যাব। তার আগে দর্শক যারা রয়েছেন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার তথ্য বন্ধু দৈনিক পূর্বাভাস। আপনারা জানেন গত ৩৮ বছর ধরে দৈনিক পূর্বাভাস সংবাদ যুদ্ধ করে যাচ্ছে অবাধ সুষ্ঠু সংবাদ নির্মাণের জন্য এবং সেই সুষ্ঠু সংবাদ প্রবাহের মধ্য দিয়ে মানুষকে সচেতন করবার জন্য। তারই ধারাবাহিকতায় আমাদের লাইভ আয়োজন গণমাধ্যমের দৃষ্টি প্রতিদিন রাত ৯টায় প্রচারিত হয় দৈনিক পূর্বাভাসের অফিসিয়াল পেজ এবং সাউন্ড বাংলার অফিসিয়াল পেজ থেকে। আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমরা চলে যাচ্ছি আজকের সম্মানীয় অতিথির কাছে। আপনার কাছে আজকে আমাদের একটা ভিন্ন ধরনের প্রশ্ন। হয়তো এই প্রশ্ন আপনাকে কেউ গণমাধ্যমের পক্ষ থেকে করেনি। আজকেই ১ম হয়তো এই প্রশ্নটি আপনার কাছে করা হবে। আর সেটি হচ্ছে যে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি আপনার শিক্ষাগত জীবন শেষ করেছেন, পড়ালেখা করেছেন। সবকিছুর পাশাপাশি এই যে একটা খুব
বলতে পারেন চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় কেন আপনি এসেছেন? এবং যারা অতীতে এসেছেন, ভবিষ্যতে আসতে চান, তারা এই পেশায় কেন যুক্ত হবেন বা হয়েছেন? আপনি এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি অলরেডি 26 বছর এই চাকরিতে পার করেছি। এর মধ্যে আমি পুরাটাই এনজয় করেছি। এর মধ্যে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত আসলেও আমি চাকরির শুরুতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, কিশোরগঞ্জ জেলা সহ অন্যান্য জেলা এবং বর্তমান নারায়ণগঞ্জ ঢাকার পাশে গুরুত্বপূর্ণ জেলায় রয়েছি। আমি প্রথমত মনে করি আমরা যখন ছাত্র থাকি তখন সাধারণত আমরা পুলিশের বিরুদ্ধে থাকি। সকল লোক পুলিশের বিরুদ্ধেই থাকে। পুলিশ ভালো না খারাপ বা আদার্স আদার্স একটা বিষয় থাকে। যখন আমি পুলিশে চাকরি নিয়ে নিলাম, প্রথমত চাকরি নেওয়ার পর আমি আমার প্রত্যেকটা কাজকে আমি এনজয় করি। আমি এখন চাকরিতে আছি। আমি প্রথমত সরকারি দায়িত্ব, অফিসিয়াল দায়িত্ব পালনের পাশাপাশি আমি একটা দেশের নাগরিক, সুনাগরিক হিসেবে মানুষকে কিছু দেবার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। আমি এরই মাঝে জাতিসংঘ মিশনে গিয়েছি। তো সেখানেও কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। বিভিন্ন দেশের পুলিশ কর্মকর্তারা ওনারা কিভাবে মানুষের সাথে মেশেন, মানুষের সাথে কাজ করেন, আমি সেটাই বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের মানুষের প্রেক্ষাপটে কিভাবে মানুষের সাথে চলতে হয় সেটাও আমি ইতিমধ্যে অর্জন করেছি বলে আমার বিশ্বাস। আমার অনেক পুরস্কার রয়েছে, সেটা বিষয় না। পুরস্কার মানুষকে উৎসাহিত করে ভালো কাজের জন্য। আমি এতটুকু বলবো, আমি পুলিশ অফিসার হিসেবে গর্ববোধ করি। আমি কাজকে ভালোবাসি। আমার কাজের বাইরেও, ডিউটির বাইরে আন্তরিকতা দিয়ে অতিরিক্ত সময় দিয়ে থাকি। আপনি জানেন পুলিশের পেশাটা আসলে একটু বেশি পরিশ্রমের পেশা। এই পেশাকে যে ভালোবাসবে, ভালো না বাসলে আসলে পুলিশের চাকরি করা সম্ভব নয়। আমাদের কথিত আছে, একটু ডিটেলসে বলি, যে পুলিশ 24 ঘন্টার জন্য নিয়োগ প্রাপ্ত। এটার একটা ব্যাখ্যা আছে। 24 ঘন্টার জন্য নিয়োগ প্রাপ্ত হলে 24 ঘন্টা কিন্তু সে ডিউটি করবে না। সাপোজ ট্রাফিক কনস্টেবল বা সার্জেন্ট সকাল 6টা থেকে 2টো পর্যন্ত ডিউটি করলো, এরপর তার রিল্যাক্স, এর পরের দিন দুপুরে গিয়ে রাত 10টা 11টার ডিউটি। এর ফাঁকে কিন্তু তার ডিউটি নেই। কিন্তু এই যে তার ডিউটি নেই, সে বাড়ি যেতে পারবে না, এই ফাঁকে কোথাও যেতে পারবে না। সরকার বা অফিস যখন তাকে কল করবে তখন তাকে আসতে হবে। দেন অ্যান্ড দেন, শুধু তার পোশাক পরার এই সময়টুকু দেবে। এই যে শুক্রবার হোক, ঈদ হোক, পার্বণ হোক, যেটাই হোক, আমি ব্যারাকে থাকি, বাসায় থাকি, আমি পুলিশে সেটা অন ডিউটি হিসাবেই আমার যখন কল করবে অফিসিয়াল তখনই আসতে হবে। এই একটা বিষয়, এটা যদি আমি মেনে নেই, মানুষের টোটাল কথা হলো যে যে কাজটা এনজয় করা যায়, যে কাজটা ভালোবেসে নেওয়া যায়, ওই কাজটার কষ্ট থাকে না। আমি মনে করি পুলিশের কাজ যতটা সহজে মানুষকে উপকার করা যায়, একজন ডাক্তার উপকার করে থাকেন যখন একটা রোগী তার হসপিটালে বা তার চেম্বারে যায়, বা এলো সেবামূলক প্রতিষ্ঠান, আদার্স প্রতিষ্ঠান, সবাইকে আমি শ্রদ্ধা জানাই, কিন্তু পুলিশ এমন একটা প্রতিষ্ঠান, রাস্তাঘাট দিনে রাতে যে কোনো সময় অতি সহজে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। নির্যাতিত মানুষের পাশে, অসহায় মানুষের পাশে, অত্যাচারিত যে হয়েছে তার পাশে, শোষিত যে হয়েছে তার পাশে, অর্থাৎ দুর্বলের পাশে আইনের মাধ্যমে থাকা সম্ভব। এছাড়া রাস্তাঘাটে চলতে ফিরলে দিনে রাতে একটা মানুষ অতি সহজে একমাত্র পুলিশের কাছে আসতে পারে, অতি সহজে পুলিশকে কাছে পেতে পারে, মানুষের সাহায্য নিতে পারে। এখানে আমি যদি আন্তরিকতার সাথে সাহায্য করি, তাহলে এটা আমার মানবিক চাকরির সাথে মানবিক সেবা হয়ে গেল। আর আমি ব্যক্তিগতভাবে বলি, আমি এজ এ পুলিশ অফিসার, বিং পুলিশ অফিসার, এখনো গর্ববোধ করি, ভবিষ্যতে গর্ববোধ করব, এবং রিটায়ার্ডের পরেও গর্ববোধ করব, এবং আমার সন্তানদেরকে উৎসাহিত করব, যদি রুটি রুজির পাশাপাশি মানুষকে সেবা করার ইচ্ছা থাকে, মন মানসিকতা থাকে, অবশ্যই পুলিশ, তারপরে পুলিশ, শেষ পর্যন্ত পুলিশ। এবং আমার বন্ধু বান্ধব বা আদার যারা আছে তাদেরকে বলবো, আসুন পুলিশের জবে আসুন,
মানুষের পাশে থাকুন। সমালোচনা যারা করে তারা করবে, আমার জায়গায় আমি ঠিক থাকি, তারপরে বাধা বিপত্তি আসবে। আমি যদি মানুষের পাশে থাকি, আমার চতুর্পাশ অটোমেটিক আলোকিত থাকবে। চতুর্পাশ যখন ভালো বলবে, আলহামদুলিল্লাহ সেটাই বলো। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আমার বন্ধু বান্ধব শুভানন্দাদের বলবো, আসুন পুলিশের চাকরিতে আসুন। একটা এনজয়েবল চাকরি, সারা দেশ ঘোরা যায়, শত লোকের মানুষের সাথে আহ তার ভাব বিনিময় বোঝা যায়, কৃষ্টি কালচার বোঝা যায়। আমি যেমন একটা লোকের ভাষা শুনলেই প্রথমেই বলে দিতে পারি কোন জেলায় তার বাড়ি, না হলে তার প্রতিবেশী জেলায় তার বাড়ি, এটা কনফার্ম বলে দিতে পারবো। কোন জেলার মানুষের আচরণ কেমন, কে কি ধরনের, এটা অন্তত বলা যায় মানুষের মিশমেশে। ধন্যবাদ। জি, আমরা আপনাদেরকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন আমাদেরকে। আমাদের এক পাঠক এবং শুভানুধ্যায়ী লিখেছেন, যানজট মুক্ত নারায়ণগঞ্জ দেখতে চাই। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা। এছাড়াও যারা দেখছেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন, আমরা প্রশ্নে পরে আসবো। আমরা আমাদের প্রশ্নে আপাতত থাকতে চাই। প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। ছাত্র যুব জনতার তথ্য বন্ধু দৈনিক পূর্বাভাস, সাউন্ড বাংলা টিভি, ঢাকা নিউজের পক্ষ থেকে আমাদের এই আয়োজনে আজকে অতিথি হিসেবে দুজন থাকবার কথা ছিল। আরেকজন ছিলেন সাংবাদিক, থাকবার কথা ছিল, তিনি এখনো যুক্ত হতে পারেননি। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং কথা বলছেন একদম সাবলীল ভাষায়, তার চিন্তা চেতনাগুলো আপনাদের সাথে শেয়ার করছেন, তার কর্ম নিয়ে আপনাদের সাথে শেয়ার করছেন আমাদের প্রিয় একজন পুলিশ কর্মকর্তা জনাব করিম ভাই। আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটু ডিফারেন্ট প্রশ্নে যেতে চাই। মনে করেন যে এই যে দীর্ঘ সময় নিয়ে আপনি পেশাগত জায়গা থেকে এই পুলিশের দায়িত্ব পালন করছেন, প্রশাসনের দায়িত্ব পালন করছেন। আমি নিজে যেহেতু সাংবাদিকতার সাথে যুক্ত, আমিও বিভিন্ন স্তরের পুলিশ ঊর্ধ্বতন বলেন, আপনাদের বিভিন্ন স্তরের যারা পুলিশ সদস্য তাদের সাথেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গত ৩০ বছর ধরে সাংবাদিকতা করার সুবাদে তাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে। তো আপনি যে সাবলীলভাবে কথাগুলো বললেন, এই পেশাগত জীবনের এই জায়গাটার এই আসবার কথা এবং থাকবার কথা, সেখানে একটা প্রশ্ন কিন্তু চলেই আসে। আর সেটি হচ্ছে এই যে লম্বা সময়, এই লম্বা সময় কি এমন কোনো অভিজ্ঞতা আছে যা আপনাকে এখনো আ আ মানে সত্যিকার অর্থেই আবেগ আপ্লুত করে, আপনাকে আ আনন্দিত করে, আপনাকে সত্যিকার অর্থেই এই পেশায় থাকবার জন্য প্রতিনিয়ত আপনাকে অনুপ্রাণিত করে এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা? জি। না, এটা আপনি বলেছেন যে অভিজ্ঞতার কথা। আসলে আমরা পরিবারে বাবা মা ভাই বোন নিয়েই থাকি, কিন্তু আমি এসেছি 24-25 বছর বয়সে চাকরিতে এসেছি। বছরে একবার দুবার পরিবারের সঙ্গে, বাবা মা ভাই বোনের সঙ্গে সঙ্গ দিতে পারি। কিন্তু আমার যে কলিগ, তার সঙ্গে কিন্তু আমি বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি। আমার যে জুরিদার বলি আমরা, বা আমার সহকর্মী বলি, আন্ডার কলিগ বলি, সিনিয়র বস বলি, এনাদের সঙ্গে সুখ দুঃখ, এই যে আগত ঈদ, আসন্ন ঈদ, ঈদে কিন্তু পরিবারের বাইরেই থাকবো, আমার সহকর্মীদের নিয়েই থাকবো। এর মধ্যে যখন নানা রকমের আমরা হরতাল অবরোধ, অনেক অভিজ্ঞতা, বিভিন্ন বিষয় আছে, ওগুলো ওই দিকে আর যাবো না। আমরা অনেক রকমের পরিস্থিতির মোকাবেলা করেছি। সরকারি আদেশ যেটা, সেটা আমরা পালন করে থাকি। এটাই আমাদের কাজ। এই দেশের প্রতিটা ইঞ্চির জন্য আমার ভালোবাসা রয়েছে। না, অ্যাজ এ পুলিশ অফিসার আমার আমার প্রতিটা আমার আমার প্রশ্নটা হচ্ছে এমন কোনো ঘটনা আছে যে ঘটনাটা আপনাকে অনুপ্রাণিত করেছে, এই যে এই পেশায় আপনি এসেছেন, এই পেশার সাথে যে আপনি সম্পৃক্ত আছেন, এই সম্পৃক্ত থাকায় আপনি যে গর্বিত হয়েছেন, এই যে এর আগের প্লটে আপনি বলেছিলেন যে আমি গর্বিত, গর্ববোধ করি। কিন্তু এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটার কারণে মনে হয় যে সত্যিকার অর্থেই আমি এই পেশায় থাকবার কারণে এই জায়গাটা আমি অর্জন করতে পেরেছি? এমন কোনো ঘটনা, যেমন মনে করেন যে আমাদের হয় না যে এই ৫ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আমরা অনেক বিভিন্ন ধরনের ঘটনা দেখেছি। তার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে যে আমাদের পুলিশ সদস্যদের পাশেই আমাদের এক সাধারণ মানুষ দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে তাকে বিভিন্নভাবে সাপোর্ট করছেন। সেই সাথে তাকে বিভিন্ন ধরনের অনুপ্রাণিত করছেন। এইরকম ডিফারেন্ট ঘটনা। ২৬ বছর তো ১ দিন ২ দিনের ঘটনা। আবার আপনি মিশনেও গিয়েছেন। অতএব লম্বা সময়ের একটা পরিক্রমা। এই পরিক্রমার মধ্যে কি এমন কোনো ঘটনা আছে যেটা আপনাকে সবসময় অনুপ্রাণিত করে, সবসময় আপনাকে আন্দোলিত করে, আপনাকে সত্যিকার অর্থে ভাবায় যে আমি এই পেশায় এসে অন্তত এই জায়গাটাতে, অন্তত ওই ঘটনার কারণে হলেও আমি স্যাটিসফাইড?
এরকম কোনো ঘটনা আছে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলি। সেটা হচ্ছে, আমি মূলত ট্রাফিক ইন্সপেক্টর। আমার রাস্তায় পরিবহন এবং পথচারী যাত্রী এদের নিয়ে কাজ। আমি প্রথমে বলেছি, যদি আমি মানুষকে সেবা করতে চাই, এর একটা সুযোগ। সরাসরি কোনো ভায়া হতে হয় না, কোনো দীর্ঘসূত্রিতা নেই। রাস্তাঘাটে ঢাকা চট্টগ্রাম রোডে আমার চাকরি করার সুযোগ হয়েছে, মেট্রোপলিটনের সুযোগ হয়েছে। ঢাকা চট্টগ্রাম রোড, এই হাইওয়ে রোডে প্রচুর দুর্ঘটনা ঘটে। অতীতে যখন 8 লেন ছিল না, একটাই রাস্তা ছিল ঢাকা চট্টগ্রাম, প্রচুর দুর্ঘটনা হতো। জ্যাম, 50 কিলো 60 কিলো এরকম জ্যাম হয়ে যেত ঘন্টার পর ঘন্টা। এই যে মানুষ দুর্ঘটনার পর এত অসহায় হয়ে যায়, কেউ মারা যাচ্ছে, কেউ আহত, কেউ মারাত্মক আহত, এদেরকে তাৎক্ষণিক হসপিটালে প্রেরণ করার ক্ষেত্রে অনেক আমি কাজ করেছি। সেই ক্ষেত্রে আমি সাধারণ সিএনজি চালক, অটো চালক, এই যে সাধারণ মানুষ, গরিব মানুষ আমরা অনেক সময় মূল্যায়ন করি না। কিন্তু এই যে হাত পা ভেঙে গেছে, তার মাথা ফেটে গেছে, তাকে শুধুমাত্র তার গাড়িতে উঠাই দিয়ে বলছি, ভাইয়া এই 200 টাকা ঢাকা মেডিকেল ভাড়া, এখানে পুরো একটি ভাড়া, এখানে অমুক হসপিটাল ভাড়ায় 200 টাকাটা তুমি তাকে হসপিটাল পৌঁছায় দাও। যদি আমরা দ্রুত পৌঁছায় দিতে পারি, সে বেঁচে গেলেও বেঁচে যেতে পারে, বা মারাত্মক পঙ্গুর হাত থেকেও বাঁচতে পারে। ওনারা ঠিকই নিয়ে গেছেন। এই যে সরাসরি উপকার করা, এটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। এই একটা জিনিস। আর এই সহকর্মীদের সাথে মানুষের পাশে থাকা, এটা আসলে একটা ভালোবাসা। আপনি দেখেন, রাজনীতিবিদ যারা আছেন, তারা কিন্তু অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে মানুষকে সেবা করার জন্য, উদ্দেশ্য একটাই, মানুষকে সেবা করা। আর আমি চাকরিতে থেকে যদি সেই সেবাটা করতে পারি, এটাই আমার মূলত এই চাকরিতে অনুপ্রেরণা যোগায়। এর সাথে আমার সহকর্মীরা সহযোগিতা করেন। বিশ্বাস করেন, আমি নারায়ণগঞ্জ জেলায় কর্মরত আছি। নারায়ণগঞ্জের ব্যবসায়ীবৃন্দ, রাজনীতিবিদ, সাধারণ মানুষ, বিশেষ করে সাংবাদিক ভাই যারা আছেন, প্রত্যেকের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। কেন ভালো সম্পর্ক? কারণ ওনারা আমার বিভিন্ন কাজে কর্মে পরামর্শ দিয়ে থাকেন, যে এই জায়গায় একটু জ্যাম বেশি, এই জায়গায় রাস্তা খারাপ, এইভাবে কাজ করলে ভালো হবে। এই যে পরামর্শ নেওয়া, তাদের সাথে সুসম্পর্ক রাখা, কোথায় অসঙ্গতি, কোথায় একটু আমাদেরকে দেখিয়ে দেওয়া, সচেতন করা, এই যে সহযোগিতা পাচ্ছি, এই যে ভাব বিনিময়, এই যে তথ্য বিনিময়, এই যে তাদের সাথে পারস্পরিক সম্পর্ক, এটাও আমার চাকরিতে চাকরিতে আমার ফ্যামিলির প্রয়োজন, আমার প্রয়োজন। এর সাথেও যে এই যে সহযোগিতা, এটা আলহামদুলিল্লাহ আমাকে চাকরিতে আরো থাকার অনুপ্রেরণা জাগায়, আমাকে সাহস দেয়, আমাকে ভালোবাসা দেয়, আমাকে ধৈর্য ধরার শক্তি দেয় এবং কর্ম উদ্দীপনা বাড়িয়ে দেয়। ধন্যবাদ। জি। সবাইকে আবারও কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আজকের আয়োজনটা একদম ডিফারেন্ট। কারণ আমরা সাধারণত সরকারি যারা কর্মকর্তা থাকেন তাদেরকে যুক্ত করতে পারি না। কারণ অনেকেই ভাবেন যে সাংবাদিক মানে তো সাংঘাতিক, কি না কি প্রশ্ন করে ফেলে। এরকম একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যায় অটো। তো আমি কিন্তু বরাবরই বলি যে আমরা হচ্ছি ছাত্র যুব জনতার তথ্য বন্ধু। যদি ছাত্র যুব জনতার বন্ধু হই, সেক্ষেত্রে তথ্য বন্ধুতে আর কখনো তথ্য বিভ্রাট ছড়াতে পারে না, কাউকে বিপদে ফেলতে পারে না, কাউকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে না। সেই চিন্তাটা আমরা দৈনিক পূর্বাভাস পরিবার করি, এবং আমাদের সাথে যে প্রতিষ্ঠানগুলো আছে সবাই সেই চিন্তাটাই করেন। এবং সেই চিন্তা থেকে আজকে আমাদের আয়োজনটা একদম ডিফারেন্ট। রানা ভাই থাকলে হয়তো আরো একটু বিশ্লেষণধর্মী আলোচনা আমরা যেতে পারতাম। যেহেতু তিনি সংবাদ যোদ্ধা, তিনি যুক্ত না হওয়ার কারণে আমরা একটু আলোচনাটা সংক্ষিপ্ত করব। একদম মানে যেহেতু ১ ঘন্টার আয়োজন ছিল, আপনি যেহেতু একা, আমরা এটা ৩৫ মিনিটে নিয়ে আসবো, যেহেতু তিনি যুক্ত হননি। তো আমাদের মোটামুটি আমরা একটা বড় সময় চলে এসেছি। আমরা একটু ডিফারেন্ট প্রশ্নে যেতে চাই। আর সেটি হচ্ছে যে একজন পুলিশ সদস্য হিসেবে এই যেই অর্জনের কথা বললেন, যে কাজের কথা বললেন, সেখানে এটাই স্পষ্ট যে ট্রাফিক বিভাগে যারা থাকেন তারা অনেক সময় পকেটের টাকা খরচ করে হলেও এই যে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কারণ তারা ভাবেন যে ওই সাধারণ মানুষ, যে রিমোট এরিয়ার মানুষ বা রিমোট চিন্তার জগতের মানুষ বা অর্থনৈতিক জগতের মানুষ, যেভাবেই হোক না কেন, ওই রিমোট মানুষটাও আমার স্বজন, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক। এই যে উদারতার জায়গা থেকে যেহেতু পেশাগত দায়িত্বটা পালন করেন, আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, আপনার শিক্ষা জীবন,
আপনার চাকুরিতে যোগদান, এই বিষয়গুলো যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান, আপনি একদম সাবলীল ভাষায় যে কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, আমাদের দর্শকরা বিভিন্ন ধরনের রেসপন্স করছে। আমরা আশা করব তারা পুলিশ সম্পর্কে বা পুলিশ সদস্যদের সম্পর্কে যদি কোনো রকমের নেগেটিভ চিন্তা রেখেও থাকেন, আমার মনে হয় যে সেখান থেকে তারা বেরিয়ে আসবেন। আর সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার জন্মস্থান, বেড়ে ওঠা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা জীবন এবং কর্মস্থলে আসা পর্যন্ত যে সময়টা আপনি ওভার করেছেন, আপনি সেই সাথে আপনার বৈবাহিক জীবনের কথাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। এটা ভাবতে পারেন যে একটা জীবনালক্ষ্যের একটা আয়োজন। সেই হিসেবে আপনি আপনার মতো করে শেয়ার করতে পারেন। জি। ধন্যবাদ দৈনিক প্রভাস এবং ঢাকা নিউজ। সত্যিকার অর্থেই এখানে আপনি যে প্রশ্নগুলো করেছেন, আমার নিজ জেলা রাজবাড়ী সদর থানা বেলগাছি খানগঞ্জ ইউনিয়ন, আমার এলাকার অনেক সহকর্মী, ক্লাসমেট, এলাকাবাসী সবাইকে আপনার মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেলগাছি আলিমুজ্জামান হাই স্কুল থেকে শুরু করে রাজবাড়ী সরকারি কলেজ, ঢাকা তেজগাঁ কলেজ এবং শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। এছাড়া চাকরিতে প্রবেশ করার পর বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছিলাম, 20তম বিসিএস। হয়তো সবটা জায়গায় হয়তো কপালে নেই, হয় নেই, কিন্তু আমি মনে করি আমি যে পেশায় আছি, যে চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ, এটাকে আমি অনেক বড় মনে করি। এটাই আমার চাকরি, আমি অনেক বড় চাকরি মনে করি, আমার এই পদটাকে অনেক বড় মনে করি, আমি নিজেকে গর্বিত মনে করি। এরপরে চাকরি প্রথমে মুন্সিগঞ্জ জেলা, এরপর খুলনা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন, জাতিসংঘ মিশন আইভরি কোস্ট, ওখান থেকে রিটার্ন এসে কিশোরগঞ্জ জেলা এবং বর্তমান নারায়ণগঞ্জ জেলায় ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন হিসাবে কর্মরত রয়েছি। আমার এক ছেলে এক মেয়ে, আলহামদুলিল্লাহ পারিবারিক জীবন সুখী। শুনে খুশি হবেন, আমরা 9 ভাই বোন, আলহামদুলিল্লাহ যৌথ পরিবার হিসাবে এখনো রয়েছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, যারা যেখান থেকে দেখছেন সবাইকে আবারও কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা কিন্তু শুধুমাত্র এই সমসাময়িক বিষয় নিয়ে কথা বলিনি। সাধারণত গণমাধ্যমের দৃষ্টিতে আমরা গণমাধ্যমের যে বিষয়গুলো খুবই আলোচিত হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সেটা আমরা করেছি। বিশেষ করে এই যে ঈদকে কেন্দ্র করে যে তাদের প্রস্তুতি, সেই বিষয়ে তাদের এলাকার, বিশেষ করে নারায়ণগঞ্জ জেলার যে বিশ্ব রোড সহ বিভিন্ন এলাকায় যেই প্রস্তুতি, সেগুলো তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। আজকের আয়োজনের সম্মানিত অতিথি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের টিআই জনাব করিম ভাই, আপনাকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি আমরা। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, সাংবাদিক বা সংবাদ যোদ্ধা বা সংবাদকর্মী সেগুলো সব বাদ দিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে অনেকেই প্রশ্ন করেছেন, আমি তাদের প্রতিনিধি হিসেবে আপনাকে প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যে সাধারণত যেটা হয় সেটা হলো যে হকারদের কারণে কিন্তু একটা বড় ধরনের সংকট সমস্যা তৈরি হয়েই থাকে সব সময়, সব সরকার সময়। যেহেতু আপনি পেশাগত জীবনে 26 বছর, আপনি নিশ্চয়ই এটা ফেস করেছেন এবং সেটাকে ওভারকাম করবার জন্য চেষ্টাও করেছেন। যেহেতু আপনি দেশের জন্য নিবেদিত একজন মানুষ, একজন কর্মকর্তা, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন, চেষ্টার কমতি করেননি বলে আমি বিশ্বাস করি এবং আমাদের যারা দর্শক রয়েছেন তারাও বিশ্বাস করেন। তবে তাদের প্রশ্ন হচ্ছে, নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণ হকার রয়েছে। ঢাকায় আমরা দেখলাম ঢাকা দক্ষিণে হকারদের ব্যাপারে একটা ব্যবস্থাপনার প্রক্রিয়ায় সরকার গিয়েছে। নারায়ণগঞ্জের ব্যাপারে আপনাদের কি কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? যদি হয়ে থাকে সেটা কোন আঙ্গিকে নেওয়া হয়েছে এবং সেটাতে আদৌ কি নারায়ণগঞ্জের বিশেষ করে চাষাঢ়া, ডিআইটি এই এলাকাগুলো কি আদৌ যানজট কিছুটা হলেও মুক্ত হবে কিনা? আপনি কি মনে করেন? প্রথমত আপনার এই সুন্দর প্রশ্নের জন্য দৈনিক প্রভাবাস এবং ঢাকা নিউজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন নারায়ণগঞ্জ জেলা ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চল এবং বড় অর্থনৈতিক অঞ্চল। এখান থেকে জেলা পর্যায়ে সর্বোচ্চ রেমিটেন্স দিয়ে থাকে নারায়ণগঞ্জ জেলা থেকে। নারায়ণগঞ্জ জেলা মানুষ বা নাগরিককে আমি অসংখ্য ধন্যবাদ দেব। এই জেলায় 64 জেলার মানুষ রুটি রুজি সংগ্রামে নারায়ণগঞ্জ অবস্থান করেন। বাংলাদেশ থেকে আমরা মিডল ইস্টে যাই আর সারা বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জ আসে
নারায়ণগঞ্জবাসীর ব্যবসা প্রতিষ্ঠান, তাদের আন্তরিকতা, তাদের সহনশীলতার কারণেই এখানে এত বড় বড় শিল্প গড়ে উঠেছে, মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এর কারণেও নারায়ণগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং মহান আল্লাহ যেন নারায়ণগঞ্জবাসীকে সকল বিপদ আপদ থেকে ভালো রাখে। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় নারায়ণগঞ্জ যানজট নিরসনে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স, বিকেএমএ, সকল ব্যবসায়ীবৃন্দ, সকল রাজনীতিবৃন্দ, সুশীল সমাজ এবং যত স্টেক হোল্ডার, পরিবহন জগৎ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সবার সঙ্গে সমন্বয় করে যানজট নিরসনের বিশেষ পদক্ষেপ নিয়েছেন। এছাড়া আপনি হকারের কথা বলেছেন। হকার সরকারি ভাবেই নির্দেশনায় বর্তমান নারায়ণ আচ্ছা, প্রিয় দর্শক, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভবত আমাদের সম্মানীয় অতিথি একটু স্কিপ করেছেন। আমরা তার জন্য অপেক্ষা করব। আপনারা হচ্ছে যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, এবং আমরা মনে করি সত্যিকার অর্থেই দেশ, মানুষ, মাটির জন্য নিবেদিত থাকবার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। আমরা সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করছি কিনা সেটি হচ্ছে এখন প্রশ্নের ব্যাপার বা প্রশ্নের বিষয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে আপনি দায়িত্বটা পালন করছেন কিনা একজন সচেতন নাগরিক হিসেবে, আমি দায়িত্ব পালন করছি কিনা সচেতন নাগরিক হিসেবে, সেটা যেমন আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের প্রশ্ন করবার বিষয়, ঠিক তেমনি কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, এই যে প্রশাসন নীতি, এই বিষয়গুলোকে যে যার মতো করে চেষ্টা করেন বিভিন্ন সময় উতরে যেতে। কিন্তু কেউ আছেন, কোনো অংশ আছে যে অংশটা চায় না যে দেশটা একটা স্টেবল জায়গায় থাকুক, একটা সুসংগঠিত জায়গায় থাকুক, একটা সমৃদ্ধির জায়গায় থাকুক। এটা যারা চায় না তাদের জন্য আমাদের করুণা হয়। আমরা সেই সাথে যারা এই কাজগুলো করবার জন্য চেষ্টা করেন, বিশেষ করে নীতিগত জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে, আন্তরিক জায়গা থেকে চেষ্টা করেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। জনাব করিম তাদের মধ্যে একজন। আমি ভালোবাসা জানাচ্ছি করিম ভাইকে, এবং যারা যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের লাইভ আয়োজনে সবাইকে ভালোবাসা জানাই, ধন্যবাদ জানাই, এবং আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবেসে, জি, আমাদের অতিথি সম্ভবত যুক্ত হতে পেরেছেন। যে কানেকশন স্কিপ করেছিল। জি, শুনতে পাচ্ছেন আমাকে? ভাই, সঠিক শুনতে পাচ্ছি। জি, জি, বলেন প্লিজ। হ্যাঁ যে ভাই, কথা যেটা বলছিলেন। বলছিলাম যে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই আন্তরিক, যানজট নিরসনে সবাই আন্তরিক, সবার সাথে সমন্বয়ে পূর্বের যে কোনো তুলনায়, দিনের তুলনায় বর্তমান যানজট সহনীয় পর্যায়ে রয়েছে। তবে ব্যাপক অটো রয়েছে, অটোর একটা নীতিমালা করার প্রক্রিয়াধীন রয়েছে। অটো নীতিমালায় আওতায় আসলে নারায়ণগঞ্জ শহর যানজট সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। আপনি জেনে খুশি হবেন, নারায়ণগঞ্জবাসী এই ট্রাফিক বিভাগ, পুলিশের কাজ, রাস্তায় সিটি কর্পোরেশনের কাজ, কিন্তু নারায়ণগঞ্জবাসী আমাদেরকে সর্বতভাবে সহায়তা করে যাচ্ছেন। এই জন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া নারায়ণগঞ্জবাসী এই 64 জেলার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ নারায়ণগঞ্জবাসীকে ভালো রাখুক, সকল দুর্যোগ দুর্বিপাক থেকে নারায়ণগঞ্জবাসীকে হেফাজত রাখুন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমাদের প্রশ্নের পালা শেষ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন ছিল। আমরা সকল প্রশ্নের মধ্য থেকে বাছাই করা কিছু প্রশ্ন আজকের আয়োজনে সম্মানীয় অতিথির কাছে করেছি। আপনাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি এবং অনুরোধ জানাবো, দৈনিক পূর্বাভাসের এই লাইভ আয়োজনটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, এবং আপনারা আপনাদের জায়গা থেকেও দেশকে ভালোবাসবার চেষ্টা করবেন। কারণ মনে রাখবেন, দেশপ্রেম ইমানের অঙ্গ।
যদি সত্যিকার অর্থেই আপনি যে কোনো ধর্মের অনুসারী হন না কেন, আপনি যদি ধর্মীয় অনুশাসনের মানুষ হয়ে থাকেন, দেশপ্রেমটা অবশ্যই হৃদয়ে রাখবেন এবং সেই দেশপ্রেমের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা সমৃদ্ধ দেশ গড়বার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি। আপনাদের সবাইকে আবারও ভালোবাসা, শ্রদ্ধা। একদম শেষ পর্যায়ে আপনার যদি কোনো বলবার কোনো বিষয় থাকে যে আপনি বলতে চান দর্শকদেরকে বা আপনার রাজবাড়ির মানুষকে বা নারায়ণগঞ্জের মানুষকে বা বাংলাদেশের সাধারণ মানুষকে যারা আপনার ওই জেলার উপর দিয়ে যাচ্ছে, আপনার এই যে বলেছেন যে ২০-২২ টা জেলার মানুষ আপনার এই এলাকাটা দিয়ে যায়। এই এ যারা ঈদকে কেন্দ্র করে যারা এই জায়গাটা দিয়ে যাবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, আমাদের জন্য যদি কিছু বলতে চান, সংবাদকর্মীদের জন্য, আপনার যেকোনো বিষয় আপনি ৫ মিনিট আপনার মতো করে বলতে পারেন। ধন্যবাদ। সবার আগে বলবো, বাংলাদেশ ফুটবল হোক আর ক্রিকেট খেলা হোক, যখন অন্য দেশের সঙ্গে খেলা হয়, বাংলাদেশ প্লেয়ার যখন 6 রান অর্জন করেন, তখন কিন্তু আমাদের হৃদয় মনে একটা উদ্দোলিত হয়, আমরা খুশি হই। আবার যখন আমাদের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার আউট হয়ে যায়, তখন আমরা কিন্তু ব্যথিত হই। খেলা হচ্ছে দেশের বাইরে। এইরকমই আমার পঞ্চগড়, আমার কক্সবাজার বা সাতক্ষীরা, তেতুলিয়া, টেকনাফ, যেখানেই মানুষ আক্রান্ত হোক, যদি আমার হৃদয়ে না লাগে, তাহলে আমি প্রকৃত বাংলাদেশী হতে পারলাম না, বাংলাদেশের নাগরিক হতে পারলাম না। সবার আগে আমার প্রতিবেশীর জন্য ভালো থাকে, আমার দ্বারা যেন আমার প্রতিবেশীর জন্য ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে আমি ভালো মানুষ বলে আমি দাবি করতে পারবো। এবং অন্যের স্বাধীনতা, অন্যের আইনগত অধিকার খর্ব না করে আমি আমার আইনগত অধিকার, আমার ব্যক্তিগত অধিকার অর্জন করব, এই প্রত্যাশা আমার থাকবে সবার কাছে। আমরা শুধু সমালোচনা নয়, আমি যতটুকু করতে পারি আমার কাছে দায়িত্বটা আমি পালন করি। আর আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন, আসলে প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যম এই সমাজের, এই রাষ্ট্রের যত অসঙ্গতি, যত আপনার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো বা সচেতনতা বৃদ্ধি করা, প্রত্যেকটা সেক্টরে আপনারা কাজ করে যাচ্ছেন। সত্য ও ন্যায় নিষ্ঠার সঙ্গে যে সংবাদ প্রচার হচ্ছে, এটা অবশ্যই টিকে থাকবে। এটা সমাজের উপকার, আজ রাষ্ট্রের এই যে সংবাদ মাধ্যম মুহূর্তের মধ্যেই সারা দেশে সংবাদ পৌঁছায় দিচ্ছে, সারা বিশ্বের সংবাদ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, সবার মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসে সারা বাংলাদেশের সংবাদ পাচ্ছি। তা আমরা প্রত্যাশা করব, আমরা যেমন মানুষের পাশে থাকব, ন্যায় এবং সত্যের পথে থাকব, সংবাদকর্মীরা সে পথে আছেন, থাকবেন, ভালো মন্দ সব জায়গায় থাকবে। আমরা ভালোটাই গ্রহণ করব, আমরা ভালোটাই গ্রহণ, ভালোদের পাশেই থাকবে। শেষ পর্যন্ত রাজবাড়ী জেলার বেলগাছি, রাজবাড়ী সহ রাজবাড়ীর প্রতিটা মানুষের প্রতি আমি ট্রাফিক ইন্সপেক্টর করিম শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। নারায়ণগঞ্জ আছি, এটা আমার আরেকটা ভালোবাসার জায়গা। নারায়ণগঞ্জ, রাজবাড়ী সহ সারা বাংলাদেশের মানুষের ঈদের শুভেচ্ছা রইল। এবং পুলিশ বিভাগের পুলিশ সপ্তাহ চলছে। বাংলাদেশ পুলিশ বিভাগ মানুষের পাশে থাক, মানুষের ভালোবাসা নিয়ে থাক, শেষ পর্যন্ত দুর্বল, নির্যাতিত, অসহায় মানুষের আশ্রয়স্থল আল্লাহর পরেই, আল্লাহ তাআলার পরেই বাংলাদেশ পুলিশ। পুলিশ যতদিন স্ট্রং না থাকবে, পুলিশ যদি শক্ত অবস্থানে না থাকে, অর্থনৈতিকের চাকা সচল থাকে না, সমাজের নিরাপত্তা থাকে না, বিদেশি বিনিয়োগ আসে না। সকল ক্ষেত্রেই পুলিশ প্রয়োজন। আসুন, পুলিশের কাজে সহায়তা করুন, পুলিশের পাশে থাকুন। সকল মাদক, চোরাকারবারি, সকলের বিরুদ্ধে আমরা একত্র হতে কাজ করি। সর্বশেষে পবিত্র ঈদুল আজহার অভিনন্দন, আনন্দঘন এবং সুখময় হোক প্রতিটা মানুষের, প্রতিটা ঘরে ঈদের আনন্দ বয়ে যাক, ঈদের যাত্রা শুভ হোক। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে, নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে, ঢাকা নিউজ এবং দৈনিক পূর্বাভাস পত্রিকাকে এবং এই টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল। এবং দীর্ঘ পথ চলায় মানুষের পাশে থাকবেন, আছেন,
আরো উন্নত হোক। ধন্যবাদ। জি, ধন্যবাদ প্রিয় দর্শক, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি। গণমাধ্যমের দৃষ্টির এই আয়োজনে আমাদের সাথে অতিথি ছিলেন পুলিশ কর্মকর্তা জনাব করিম ভাই। আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের ঢাকা নিউজের প্রধান সম্পাদক মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, আপনি কি কিছু বলতে চান? ধন্যবাদ। ভালো লাগছে প্রিয় মানুষদের দেখে। করিম ভাই চমৎকার একজন মানুষ। তিনি আসার পর আমাদের শহরটা, নারায়ণগঞ্জ শহরটায় অনেক যানজট নিরসন হয়েছে। তার নতুন নতুন যে কৌশল, তার নতুন নতুন যে ভাবনা, তো সেটা আমরা দেখেছি এবং যানজট নিরসনে তার এবং তার টিমকে নিরলসভাবে আমরা কাজ করতে দেখেছি। তো উনি আসলে চমৎকার একজন মানুষ। আমি মনে করি যে তার মধ্য দিয়ে তার মতো মানুষ যদি এই সেক্টরে আরো আসে, এই সেক্টরের আরো উন্নয়ন হবে। আর আমাদের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সমাজ ব্যবস্থায় আসলে আমাদের প্রত্যেকেরই স্ব জায়গা থেকে কিছু দায়িত্ববোধ আছে। আর এই দায়িত্বগুলো যদি আমরা আসলে সবাই পালন করতে পারি, সবকিছুর আগে এই যে যেমন একটা কথা আছে যে দলের আগে হচ্ছে দেশ। তো আমরা তো দল করি না, কিন্তু আমাদের কাছে হচ্ছে সবার আগে দেশ, সবার আগে মাতৃভূমি। আমরা সবাই দেশের জন্য কাজ করি, দশের জন্য কাজ করি। তো এটাই। জি, ধন্যবাদ প্রিয় দর্শক, আমি মমিন মেহেদী আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। গণমাধ্যমের দৃষ্টিতে আপনাদের সাথে আবারও কথা হবে এই করিম ভাইদের মতো, প্রীতি আপাদের মতো দেশ, মানুষ, মাটির জন্য নিবেদিত সেই সকল মানুষদেরকে নিয়ে যারা হৃদয় উজাড় করে আপনাকে ভালোবাসেন, আপনার মানচিত্রকে ভালোবাসেন, আপনার লাল সবুজের পতাকাকে ভালোবাসেন, সত্যিকার অর্থেই এই ৫৬,০০০ বর্গমাইল জুড়ে ভালোবাসা ছড়িয়ে দিতে চান। সবাইকে নিয়ে আপনাদের সাথে কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে এভাবেই যুক্ত হতে থাকবো। ভালো থাকবেন নিরন্তর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।